গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি তিলোত্তমা। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। শুরু করছি আজকের গল্প তিলোত্তমা। সকলের জীবনেই মাঝে মাঝে এমন একটা নাটকীয় মুহূর্ত এসে উপস্থিত হয় যে সমস্ত হিসাব, সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলে যায়। উত্তর বাহিনী নদীর স্রোত হঠাৎ দক্ষিণ বাহিনী হয়ে পড়ে। তুঙ্গ পর্বত হঠাৎ গভীর গহ্বরে পরিণত হয়। সাধারণ মানুষের জীবনেই এসব হয়। এর জন্য রাম বা রাবণ হওয়ার প্রয়োজন নেই। নকুল নন্দী সাধারণ লোক, তার ছেলে গোকুলও অসাধারণ কিছু নয়। আর 5 জনের মতো সেও বিয়ে পাশ করে এখানে ওখানে আড্ডা দিয়ে, তাস খেলে, শখের থিয়েটারে অভিনয় করে, রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামিয়ে, অর্থাৎ এক কথায় ভ্যারেন্ডা ভেজেই দিন যাপন করছিল। আর 5 জনের যেমন বিয়ের সম্বন্ধ আসে, গোকুলেরও তেমন আসতে লাগলো। বিয়ের বাজারে গোকুল সুপাত্র। শহরের ওপর একটা 3 তলা বাড়ি, বাবার তেজারতি ব্যবসা, মামার বাড়ির বিষয় সম্পত্তিও যা আছে, তাতে কোনোদিন গোকুলকে পেটের ভাতের জন্য চাকরির ওপর নির্ভর করতে হবে না। ভগবান তাকে যা দিয়েছে তাতে স্বচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়ে নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করতে পারে। বিয়ের সম্বন্ধ আসতে লাগলো। পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক। কুষ্ঠি, বংশ, পাত্রীর রূপ, পণের পরিমাণ সমস্ত দিক বিচার করে নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করলেন তার ডাকনাম তিলু, ভালো নাম তিলোত্তমা। নন্দী মহাশয় সেকেলে লোক, সুতরাং পুত্রকে না পাঠিয়ে নিজেই কন্যা দেখতে গেলেন এবং পছন্দও করে আসলেন। নাম শুনে গোকুল মুগ্ধ হয়ে গেল। মনে মনে সে যে ছবিটা আঁকতে লাগলো, কাব্যের তিলোত্তমা তার কাছে কিছুই নয়। শুভ দৃষ্টির সময় কিন্তু সে ঘাবড়ে গেল। তিলোত্তমাই বটে, তিলের মতো কুচকুচে কালো এবং গোল, ছোট ছোট চোখে ভীরু শঙ্কিত দৃষ্টি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, কোলাহল ধ্বনি, পরিবেশ ধ্বনি, নানা রূপ ধ্বনির মধ্য দিয়ে একেই বিয়ে করতে হলো। উপায় নেই, কিন্তু ঘাবড়ে গেল। পিতা নকুল নন্দীও ঘাবড়ে গেলেন। তিনি বেয়াইকে যেরূপ সোজা লোক মনে করেছিলেন, দেখলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নন। লোকটা হাত কোঁচলিয়ে ক্রমাগত হে 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 করে চলেছে, অথচ একটাও প্রতিশ্রুতি রক্ষা করেনি। নগদ 500 টাকা পণ কম দিয়েছে। বলেছেন, এখন সব টাকা জোটাতে পারা গেল না, বাকি টাকা পরে পরিশোধ করে দেব। দানপত্রে যা দিয়েছে অত্যন্ত খেলো, চেলির রং উঠে যাচ্ছে। রিস্ট ওয়াচ নেই, কলকাতায় নাকি অর্ডার দেওয়া হয়েছে, এখনো এসে পৌঁছায়নি। আংটিটা সোনার কিনা কে জানে, দেখতে তো পিতলের মতো। তিনি শেষে একটা ধড়িবাজের সঙ্গে কুটুম্বিতা করে বসলেন নাকি। তখন তিনি যা যা দাবি করেছিলেন, লোকটা তাতেই রাজি হয়ে হাত কচলাতে কচলাতে ঘাড় নেড়েছিল। দাবি অবশ্য তিনি একটু বেশিই করেছিলেন, কিন্তু বেশি টাকা না পেলে এই কুৎসিত হাঁদামুখ মোটা মেয়েকে পুত্রবধূ রূপে বরণ করে নেবেনই বা কেন তিনি? সব জিনিসেরই তো একটা হিসাব আছে তো। কিন্তু এ কি কাণ্ড! ওই অতি বিনয়ী লোকটার কাছে এ ব্যবহার কে প্রত্যাশা করেছিল? বাড়িতেও যৎ পরনাস্তি গালি খেতে হলো।
গোকুলের মা উচ্চকণ্ঠে এই কথাই বারবার বিঘোষিত করতে লাগলো যে নকুলের ভীমরতি ধরেছে। তা না হলে কেউ সজ্ঞানে নিজের পুত্রের জন্য ওই পেতনিকে বউ করে আনতে পারে? ছি 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 ছি। নকুল মিথ্যা কথা বলে রেহাই পেল। ও মেয়ে আমাকে দেখায়নি। আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে রং, এক পিঠ চুল, দিব্যি চোখ মুখ, গোল গোল গড়ন। চোর চোর জোর চোর ধরিবাজ বেটা, ছেলের আমি আবার বিয়ে দেব। সকলেই তাতে সায় দিল, এমনকি গোকুলও পর্যন্ত। তিলোত্তমার সঙ্গে আলাপ হলো বইকি। একটা জিনিস গোকুল লক্ষ্য না করে পারল না, তিল ভারী ভালো মানুষ। মুক্তকেশী বেগুনের মতো তার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো। লাজুকও খুব। অনেক সাধ্য সাধনা করে তার সঙ্গে আলাপ করতে হয়েছে। আলাপ করে সে অবাক হয়ে গিয়েছে। তার বাবাকে সকলে মিলে যে এত গালাগালি দিল, তাতে তার ভ্রুক্ষেপ মাত্র নেই। সকালে সূর্য উঠলে বা বর্ষাকালে বৃষ্টি নামলে সে বিস্মিত বা বিচলিত হয় না। এ ব্যাপারেও হলো না। বিয়ের ব্যাপারে এসব হয়েই থাকে, এতে আশ্চর্য বা দুঃখিত হবার কিছু নেই। নকুল নন্দী তার সম্পর্কে যে মিথ্যে কথা বলেছিল, ইচ্ছা করলেই সে তার প্রতিবাদ করতে পারত, কিন্তু সে করল না। সসংকোচে চুপ করে রইল। গোকুলকে স্বামীরূপে পেয়ে সে কৃতার্থ হয়ে গিয়েছে। অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি? সে প্রতি মুহূর্তেই অনুভব করেছে সে গোকুলের অনুপযুক্ত। অনধিকারী হয়েও সে ভাগ্য বলে সুখ স্বর্গে প্রবেশ করেছে। কলহ কোলাহল তুলে এ আনন্দলোক থেকে নির্বাসিত হতে সে চায় না। গোকুল বলল, বাবা মা বলছেন আবার আমার বিয়ে দেবেন। তিল চুপ করে রইল। উত্তর দিচ্ছ না যে? বেশ তো, হিঁদুর ঘরে হয়তো অমন। তোমার কষ্ট হবে না? আমার না। একটু চুপ করে থেকে আবার বলল, হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করব। গোকুলের মনে হলো এ অভিমানের কথা, কিছু বলল না। বছরখানেক কেটে গেল। তিলর সম্বন্ধে মোহমুক্ত হবার পক্ষে 1 বছর যথেষ্ট সময়। না জানি লেখাপড়া, না জানি গান বাজনা, না জানি হাব ভাব, না আছে রূপ, না আছে গুণ। গুণের মধ্যে মোষের মতো ঘাঁটতে পারে। কাঁড়ি কাঁড়ি বাসন মেজেই চলেছে, রাশি রাশি কাপড় কেচেই চলেছে, ভ্রুক্ষেপ নেই। মা তাকে রান্নাঘরে ঢুকতে দেন না, সে বাইরের কাজকর্ম নিয়ে থাকে এবং তাতেই ডুবে থাকে। আকাশে চাঁদ উঠল কিনা, বকুল বনে পাপিয়া ডাকল কিনা, এসবের খোঁজ রাখা তার সাধ্যাতীত। নাট্যশিল্পী কবি প্রকৃতি গোকুল দমে গেল। অবশেষে হাল ছেড়ে দিল। একটা চাকরানির সঙ্গে কাহাতক আর প্রেম করা যায়? বাবা যদিও এখন বিয়াই গোষ্ঠীর ওপর চটে আছেন, কিন্তু দ্বিতীয়বার বিয়ের কথা তিনি আর উত্থাপন করেন না। শতপ্রবৃত্ত হয়ে গোকুলের পক্ষে মুখ ফুটে সে প্রস্তাব করা শক্ত। এমন সময় বিধাতা একদিন মুখ তুলে চাইলেন। চন্দ্রগুপ্ত অভিনয় হবে, সেলুকাস ও অ্যান্টিগোনাস অভিনয় করার লোক পাওয়া গিয়েছে, কিন্তু পোশাক পাওয়া যাচ্ছে না। গ্রিক পোশাক আনার জন্য গোকুল কলকাতা যাচ্ছেন। স্টেশনে টিকিট করতে গিয়ে তার চোখে পড়ল
একজন বিধবা প্রৌঢ়া ভিড়ের মধ্যে বড় বিপন্ন হয়ে পড়েছে। নিজের পুঁটলি কাপড় চোপড় সামলে তিনি কিছুতেই টিকিট করে উঠতে পারছেন না। লোক চতুর্দিক থেকে ধাক্কা ধাক্কি করে তাকে কেবলই পিছিয়ে দিচ্ছে। গোকুল তাকে সাহায্য করল, টিকিট কিনে দিল। তিনিও কলকাতা যাচ্ছেন। তার সঙ্গে কোনো পুরুষ অভিভাবক নেই, সুতরাং গোকুলকে সে ভার নিতে হলো। গোকুলের কামরাতেই তিনি উঠলেন। গোকুল নিজের নানা রকম অসুবিধা করে, এমনকি একজন প্যাসেঞ্জারের সঙ্গে ঝগড়া পর্যন্ত করে তার শোয়ার ব্যবস্থা করে দিল। প্রৌঢ়া মুগ্ধ হলেন। কামরা ক্রমশ খালি হয়ে গেলে প্রৌঢ়া পুঁটলি থেকে পান বের করে গোকুলকে একটা দিলেন, নিজেও একটা নিলেন। তারপর চকচকে একটা রূপোর কৌটো থেকে খানিকটা জর্দাও বের করলেন। গোকুল নিল না, অভ্যাস ছিল না। প্রৌঢ়া স্মিত মুখে নিজের মুখ বিবরে খানিকটা নিক্ষেপ করে বললেন, কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হলো। এটুকু কিন্তু এখনো ছাড়তে পারিনি বাবা। মুচকি হেসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে পিছ ফেললেন। আলাপ শুরু হয়ে গেল। দীর্ঘ আলাপ হলো। দীর্ঘ আলাপের ফলে প্রৌঢ়া গোকুলের নারী নক্ষত্র সমস্ত জেনে নিলেন। গোকুলও মন খুলে সমস্ত বলে ফেলল। কিছুই গোপন করল না, করতে পারল না, এমনকি করার প্রয়োজনও অনুভব করল না। অর্থাৎ গোকুলও মুগ্ধ। সব শুনে প্রৌঢ়া বললেন, তুমি যে আবার বিয়ে করবো বলছো, পাত্র ঠিক হয়েছে কোথাও? এখনো হয়নি। আর এক খিলি পান এবং আর একটু জর্দা মুখে দিয়ে প্রৌঢ়া বললেন, দেখো বাবা, তাহলে সব কথা তোমাকে খুলেই বলি। আমার একটা মেয়ে আছে। ওই মেয়েটি হবার পরই আমার কপাল পুড়ে গেল। মনের মতো একটা পাত্র আমি খুঁজছি। তুমি তো আমাদের পাল্টি ঘর, তোমাকে পছন্দ হয়েছে আমার। আমার মেয়েও কিছু নিন্দের নয়। যদি বলো তাহলে। গোকুল এটা প্রত্যাশা করেনি। কি বলবে ভেবে পেল না। উৎসাকে আগে দেখো তুমি, তোমার যদি পছন্দ হয় তাহলে। আমতা আমতা করে গোকুল বলল, আমার একটা স্ত্রী বর্তমান আছে। সে কথা জানার পরে আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন। আমার কথার ওপর কথা কইবে উষা? তেমন মেয়ে সে নয়। তাকে লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি, কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্যতাকে হতে দিইনি। আর একটা স্ত্রী থাকলেই বা। তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ, তখন সে স্ত্রীকে তুমি ত্যাগই করবে ঠিক করেছ নিশ্চয়। হ্যাঁ, কি বলো? তা তো ঠিকই। তাহলে সে স্ত্রী থাকলেই বাকি, না থাকলেই বাকি। হ্যাঁ, কি বলো? তা তো ঠিকই। উষা উষা নয়, দীপ প্রহর। প্রখর রৌদ্রকিরণের প্রদীপ্ত স্বর্ণকান্তি তার সর্বাঙ্গে ঝলমল করছে। চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে বিদ্যুৎ। সেতারে অমন গৌসারেঙ্গের আলাপ গোকুল আর কখনো শুনিনি। হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তার কল্পনাতীত ছিল। গোকুল কুল হারালো। এর মাসখানেকের মধ্যে প্রায় সব ঠিক হয়ে গেল।
উষাকে নিয়ে উষার মা চলে আসলেন এবং গোকুলের বাড়ির কাছেই একটা বাড়ি ভাড়া নিয়ে গোকুলের বাবা মায়ের সঙ্গে কথাবার্তা চালু করে দিলেন। উষাকে দেখে গোকুলের মা শুধু মুগ্ধ নয়, আত্মহারা হয়ে পড়ল। গোকুলের বাবা আত্মহারা হলেন টাকার অঙ্ক দেখে। এর সঙ্গে বিয়ে ঘটাতে পারলে নগদ 10,000 টাকা, প্রচুর গয়না এবং ছোটোখাটো একটা জমিদারি ঘরে আসবে। উষার মায়ের নামে একটা কলঙ্ক নাকি আছে, যার জন্যই নাকি তার মেয়ের বিয়ে হচ্ছে না। তা জেনেও নকুলনন্দী বিচলিত হলেন না। শুধু যে সেটা উপেক্ষা করলেন তা নয়, বাড়ির অন্য কাউকে পর্যন্ত জানতে দিলেন না, পাছে বিয়েটা ভেঙে যায়। যৌবনকালে অমন পদস্খলন 2-1 সকলেরই হয়, এ নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন নেই, এটাই তার যুক্তি। উষা একটা শর্ত করল এবং সে শর্তে গোকুলের মা বাবা সকলে রাজি হলেন। বিয়ের পরই তিলোত্তমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। রাত্রি দ্বীপ্রহর, বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জেগে আছে। কাল সকালে উষার মা তাকে আশীর্বাদ করবেন। কই, তিলোত্তমা তো এখনো আসলো না। এত কাণ্ড হয়ে গেল, তিলোত্তমা একটা কথাও বলেনি। তাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য। গোকুল এপাশ ওপাশ করতে লাগলো। সমস্ত কাজ সেরে তিলোত্তমা অনেক রাতে শুতে আসে, খুব ভোরে আবার উঠে যায়। তার দেখা পাওয়াই শক্ত। গত 20-25 দিনের মধ্যে একবারও তার সঙ্গে নির্জনে দেখা হয়নি। এ সম্বন্ধে কোনো আলোচনাই হয়নি। একবার জিজ্ঞাসা করা উচিত বই কি। গোকুল প্রতীক্ষা করতে লাগলো। হঠাৎ গোকুলের ঘুম ভেঙে গেল। দেখল তিলোত্তমা সসংকোচে উঠে যাচ্ছে। ভোর হয়ে গিয়েছে। শোনো শোনো। কি? আজ আশীর্বাদ, মনে আছে তো? আছে। দেখো, তোমার আপত্তি নেই তো? না। বিয়ের পর তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলেছে, শুনেছ সে কথা? শুনেছি, তাই যাব। তুমি একবার যাও যদি দয়া করে, তাতেই আমার যথেষ্ট হবে। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। চলে গেল। গোকুল কিছুক্ষণ গুম হয়ে শুয়ে রইল। তারপর উঠে বসল। তারপর বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দেখল তিলোত্তমা ছাই গাদায় বসে বাসন মাজছে। আশীর্বাদের সাজ সরঞ্জাম নিয়ে উষার মা আসলেন। প্রচুর সাজ সরঞ্জাম, প্রকাণ্ড একটা ফুলের মালাও সঙ্গে এনেছিলেন। মুচকি হেসে বললেন, উষা সারা রাত ধরে নিজের হাতে মালাটা গেঁথেছে। গোকুল স্নান করে আসলো। কার্পেটের আসন পাতা হলো। মালা পরে গোকুল আসনে বসতে যাবে। এমন সময় গোকুলের মা বললেন, শাকটা বাজায় কি, আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ব্রণ হয়েছে আবার। ও বৌমা, কোথা গেলে তুমি? শাকটা বাজাও। শাকটা হাতে নিয়ে সসংকোচে তিলোত্তমা দরজার কাছে এসে দাঁড়ালো। শাকটা বেজে উঠতেই গোকুলের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। আকস্মিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যেন। আমাকে মাফ করবেন। 2 হাতে মালাটা ছিঁড়ে ফেলে সে দ্রুত পদে ওপরে উঠে গেল।
আজকের গল্প তিলোত্তমা এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আবার ফিরে আসব পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।